আমার রানিং শু মাঝখান থেকে বেড়ে গেল। রিয়েলি রিয়েলি পুরো ভেঙে গেল। হয়তো আমি এই জগতে নাও থাকতে পারতাম। আমার বাবা মা নেই এবং চারিদিক দিয়ে কিন্তু অ্যাটাক করবে, তোর দ্বারা কিছু হবে না, ওইসব করে লাভ নেই, কাজে টাজে যা। যার ভেতরে জেদ আছে সে সব কিছু করতে পারে। আমার একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে, সকলেই দেখেছে ভিডিওটা। তারপর থেকে মানে আমি এখন সকলের কাছে প্রিয় হয়ে গেছি। খেল সম্মান ফেলোশ্রী অ্যাওয়ার্ড মাননীয় মুখ্যমন্ত্রী দুটোই দিয়েছেন, রাজ্যপালের হাত থেকে আমি পেয়েছি। রোল মডেল অ্যাওয়ার্ড, ন্যাশনাল মেডেল পাওয়া মানেই তোমার চাকরি প্লাস ক্যাশ অ্যাওয়ার্ড। একটা তুমি অ্যাথলেট মেয়েকে তুমি ছেড়ে দাও, তার থেকে পাওয়াটা একটা একাই চলে আসে। এখনো পর্যন্ত আমি দিদির কাছে বকা সুজি মারও খাই যদি ভুল করি। এইটা পরবো, এই যে লেখাটা, ইন্ডিয়া জার্সি পরবো, এই ন্যাশনাল ফ্ল্যাগ বিদেশে ওড়াবো, সেটা আমার কাছে সব থেকে। শুরুটা তোমার দৌড় শুরু তোমার ছোটবেলাটা ঠিক কিরকম ছিল? দেখো, আমার প্রাইমারি লেভেল থেকে আমি দৌড়কে ছোটোবেলা থেকেই ভালোবাসতাম। তো প্রাইমারি লেভেলে আমার লেবু দৌড়ে থার্ড হই, সেখানে আমি একটা বাটি পাই। তো ওই যে আমার মাথার মধ্যে ঢুকে গেল যে প্রাইজ পেলে যে একটা অনুভূতি, সেটা তো মানে বলে বোঝানো যাবে না। তো ওইখান থেকেই শুরু আমার পথ চলা। আচ্ছা, তা তোমার শুনেছি পায়ে সমস্যা আছে, তা তুমি সেটাকে কিভাবে ওভারকাম করলে বা তোমার সমস্যাটা ঠিক কতটা? দেখো, আমি যখন জানতে পারি তখন 2014-15 হবে। তো আমি তার আগে আমি অ্যাবেল বডি মানে নর্মালদের সাথেই, আমি জেনারেলদের সাথেই দৌড়াতাম। ওখানে একজন দাদা এসেছিলেন, এশিয়ান মেডেলিস্ট অলোকদা। তো অলোকদাই আমাকে নিয়ে গেল যে সিলেকশান আছে ন্যাশনালে, তুই যাবি? বললাম হ্যাঁ যাব। তো যাওয়ার পরে আমার সমস্ত কিছু দেখলো, দেখার পরে এবার আমার তখন সার্টিফিকেট হয়নি। তো ওখান থেকেই বলে দিল যে হসপিটালের সাথে যোগাযোগ করো। তা তখন আমি কৃষ্ণনগরে গেলাম, সদর হসপিটালে। ওখান থেকে আমাকে মেডিকেল করানো হয় এবং সার্টিফিকেট দেয়। তো ওই সার্টিফিকেট নিয়ে আমি ন্যাশনাল সিলেকশন ট্রায়ালে গেলাম। তো 400 মিটারে আমি বেঙ্গলে ভালো টাইমিং এবং রেকর্ড করি। তো স্যার তো দেখেই আমাকে ভীষণ ভালো বললো। তারপরে ওইখান থেকেই শুরু হলো আমার প্যারা অ্যাথলেটিক্সে যোগদান। তারপরে প্রথমবার 400 মিটারে আমার 16তে সিলভার পাই, সিলভার না, ব্রোঞ্জ পাই 400 মিটার, যেটা পাঞ্চকুলা হরিয়ানা স্টেডিয়ামে হয়েছিল। ওখান থেকে ফেরার পরে তার পরের বছর 2 বছর ফেলিওর হই। তারপর থেকে শুরু হলো আমার জীবনের জার্নি। তো তুমি ফেলিয়ার হয়েছো, আশা করছি একাধিকবার হয়েছো, অনেকবার হয়েছো। তো ফেলিয়ারটা ঠিক কতটা ইম্প্যাক্ট করেছে তোমাকে কতটা প্রভাবিত করেছে? ওই যে ফেলিওর থেকে কামব্যাক করাটা ভীষণ কষ্টকর ব্যাপার। যখন ভাবতাম তখনই মনে হতো যে আমি মাঠে চলে যাই, যে প্র্যাকটিস আমি শুরু করি, যে আমার এই জায়গাটায় প্রবলেম রয়েছে বা এইগুলো আমাকে আরও ফাস্ট করতে হবে। তো আমার কোচ ভালো সাপোর্ট করতো এবং আমার যিনি বেঙ্গলের সেক্রেটারি ভাস্কর মুখার্জি এবং ওনার ওয়াইফ আন্না মুখার্জি ম্যাম, দুজনাই ভীষণ নিজের ছেলের মতো করে আমাকে ভালোবাসে এবং আমার কোন জায়গাটায় কি প্রবলেম হচ্ছে ওনারা দূর থেকে দেখেই বলে দিত যে তোর এই জায়গাগুলো প্রবলেম আছে, এগুলোকে রিকভারি কর। এই যে বাবা মায়ের মতো গাইড দেওয়া, ওনারা আমাকে ভীষণ সাপোর্ট করত। তো তারপরে আস্তে আস্তে রিকভারি করতে করতে চললো আমার জীবনে। তারপর আবার নেক্সট ন্যাশনাল গেলাম, মেডেল। তারপরে এশিয়ান গেমসে সবথেকে একটা ভালো ঘটনা বলি, এশিয়ান গেমসে সিলেকশন ট্রায়ালে যাওয়ার পর আমার জীবনে যে একটা বড় দুর্ঘটনা ঘটলো। 400 মিটারে আমি সিলেকশন ট্রায়াল পাই এশিয়ান গেমসের। আমরা দুজন ছিলাম, সাহেব হোসেন আর আমি। সাহেবদার বাড়ি কাকিনাড়াতে, কাকিনাড়াতে। তো আমি আর সাহেবদা যাই এশিয়ান গেমসের সিলেকশন ট্রায়ালে। সেখানে আপ টু 3.50 আমি কমপ্লিট করে ফেলি। 400 মিটারে 350 কমপ্লিট হয়ে যায়। আর 50 মিটারে
আমার রানিং শু মাঝখান থেকে ফেরে গেল, রিয়েলি? রিয়েলি পুরো ভেঙে গেল। আমি আর ওই 50 মিটারটাকে কাম ব্যাক করতে পারলাম না। তো আমি ওই গ্রাউন্ডে আমি যে এত কান্না করেছিলাম যে আমার জীবনে এই একটা সুযোগ ছিল যেটা চলে গেল। যেটা হয়েছিল নেহরু স্টেডিয়াম, দিল্লিতে। তো স্যার ভীষণ, মানে স্যার জানতো যে আমি 400 মিটারে কোয়ালিফাইড করব, আমি যাচ্ছি এসএমইএফ। তো কপাল আমাকে সাথ দেয়নি, ওপরওয়ালা আমাকে সাথ দেয়নি। পুরো রানিং শুটা পুরো এখান থেকে দুফাক হয়ে গেল, মানে সামনের পোর্শন খুলে বেরিয়ে গেল, খালি পায়ে আমি দৌড়াচ্ছি। ওকে, মানে এই একটা, মানে আমার লাইফে সব থেকে কষ্টকর ব্যাপার ছিল এটা। এটাই তুমি মনে রাখবে সারা হ্যাঁ, জীবন। আর এটা থেকেই মানে এই যে ভেঙে গেল আর এই যে আমি সিলেকশান পেলাম না, তো সেইখান থেকে আমাকে আবার আস্তে আস্তে কাম ব্যাক করতে হলো। আমার স্যার আমাকে খুব সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, নেক্সট যে কম্পিটিশানগুলো হবে সেইগুলোর জন্য আমাকে এখন থেকেই তো প্রস্তুতি নিতে হচ্ছে। তো পুরোপুরি সাপোর্ট আমার বাড়ির লোক করে এখনও পর্যন্ত। আমার দিদি সব থেকে বেশি সাপোর্ট করে। তো দিদি মায়ের মতন, ব্যাস মায়ের মতন না, মা যখন মারা যায় তখন আমি ক্লাস 5-এ পড়ি, আর বাবা তো তার আগেই চলে গেছে, বাবাকে তো দেখিনি আমি, তখন মায়ের গর্ভে ছিলাম। এই একটা মানে ভীষণ কষ্টকর ব্যাপার ছিল আমার লাইফে। এইটা আমি এই কষ্টের কথা আমি শুনতে চাইতাম, পরে হয়তো প্রশ্ন করতাম যে এটাও শুনেছি যে তোমার বাবা মা নেই, মানে সেই যে তুমি বড় হয়েছো, বড় হয়ে এই জায়গায় এসেছো, এটা অনেক আজ হয়তো পারবে দেখো না। একটা কথা বলি, আমার বাবা মা নেই এবং এটা তো সত্যি কথা, বাবা মা মারা গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার ফ্যামিলিতে আমার দিদি, আমার দাদারাও আছে, যে যার মতন থাকে। তো দিদি আমাকে ফেলে দেয়নি। তো দিদি আমাকে পড়াশোনা থেকে শুরু করে খেলার পিছনে এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট দেয়। সব থেকে বড় কথা, এখনো পর্যন্ত আমি দিদির কাছে বকা শুনি, মারও খাই যদি ভুল করি, সেটা আমার মেজদি আমাকে বকে, মারে। কিন্তু দেখো এই যে মারা বা বকা, এর মধ্যেই প্রচুর ভালোবাসা রয়েছে। তো এখনো পর্যন্ত আমার পিছনে দৌড়েই যাচ্ছে আমার দিদি, যে আমরা আছি, তুই তোর মতো করে চল। এই যে সাপোর্ট, এই যে পাশে থাকা, হয়তো বাবা মা চলে যাওয়ার পর আর একটা জিনিস মনে পড়লো, চলে তো গেছেই, এবার আমি কোথায় চলে যাব নিজেও ভাবতাম না, জানতামই না, যে হয়তো আমি এই জগতে নাও থাকতে পারতাম, অন্যদিকে কর্মরতর জন্য অন্য জায়গায় চলে যেতাম। একদমই তাই, যারা সেই জায়গাটাই আমার দিদি আমাকে বার করে। তো আজ ধরে রেখেছে, আমিও ধরেছিলাম বলে আজ আপনাদের সামনে আসতে পেরেছি, শুধুমাত্র আমার দিদির জন্য। হ্যাঁ, তো দাদা, তুমি তোমার এই ভিডিওর মাধ্যমে দিদিকে কি এমন বলতে চাও যেটা তোমার মনে হয় মন থেকে, যেটা ভেতর থেকে আসবে, যে হ্যাঁ একদম আমার দিদিকে তো আমি মানে কি বলবো, সব থেকে আমার লাইফে সব থেকে বড় পাওয়া হচ্ছে আমার দিদি। আপনারা সকলেই আশীর্বাদ করবেন দিদি যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং আমার মতো আরও প্লেয়ারদের দিদি যেন সাপোর্ট করতে পারে, এটাই আমি বলবো। তাহলে তোমার দিদি তোমার জীবনে সব থেকে সেরা। নো ডাউট। তো এই যে তুমি বললে তুমি এরকম ভেঙে পড়ো মাঝে সাঝে, প্রতিটা অ্যাথলিটই হয়তো কম বেশি ভেঙে পড়ে, সবাই হয়তো কম বেশি ভেঙে পড়ে আমাদের সমাজে। তো একদম সমাজের জন্যই আমি প্রশ্নটা করছি, তুমি কি মেসেজ দেবে তাদের, যে যেখান থেকে কিনা তারা, আমরা কম বেশি নিচে নেমেই যাই বা পড়েই যাই, উঠে দাঁড়াবো কি করে? হ্যাঁ, একদম। আমি একটা কথা বলবো, আমাদের এখন যে মানে যে জায়গায় আমরা পৌঁছে রয়েছি, যেটা হচ্ছে সব থেকে বড় কথা, আমাদের ফোন। আমরা ফোনের পেছনে তো পড়েই থাকি। তো আমাদের যারা অ্যাথলেট আছে এখন, আপকামিং যেসব নিউ অ্যাথলেট আছে, তাদেরকে বলবো ফোনটাতে বেশি সময় না দিয়ে মাঠে সময় দাও, এবং দেখবে ফলটা কিন্তু তোমরা পাবেই পাবে। আর সব থেকে বড় কথা, আমাদের অ্যাথলেটদের টাইম হচ্ছে, একটা ছোট্ট মেসেজ দিই, 9টা থেকে 9:30টার মধ্যে ডিনার কমপ্লিট করতে হবে, এবং 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। তবে একটা
প্রপার অ্যাথলেটিক্সে যে অ্যাথলেট হবে তাকে এই নিয়মটা ফলো করতে হবে। তো তোমার এই উঠে দাঁড়াও, তো এই প্রসেসটা একটু জানতে চাই যে কিভাবে উঠে দাঁড়ানো সম্ভব হয় প্রতিটা মানুষের, মানে কি উচিত করা? দেখো, এই যে আমি উঠে দাঁড়িয়েছি, আমি বললাম না যে ফেলিওর হয়ে গেছি, প্রচণ্ডভাবে ভেঙে পড়েছি, দৌড় প্র্যাকটিস করব না, আমি পারলাম না, এরকম মানে চারিদিক দিয়ে কিন্তু অ্যাটাক করবে। কিন্তু এই অ্যাটাকটাকে মাথার মধ্যে নিয়ে কিন্তু তোমাকে ভাবতে হবে যে না, আমি ফেলিওর হয়েছি তাই কি, আমি পারবো এবং আমাকে এগুলোকে বাইরে ফেলতে হবে। ফেলে দিয়ে তারপরে হচ্ছে তুমি আবার ওয়ার্কআউট শুরু করো। তোমাকে কিন্তু অনেকেই বলবে যে দৌড় কি দৌড়াচ্ছিস, দৌড়ে কিছু হবে। খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে, কিন্তু তোমাকে খারাপটাই বেশি পাবে। সেই খারাপ জায়গাটা থেকেই কিন্তু তোমাকে কামব্যাক করতে হবে। তাদেরকে বলতে হবে দেখি না, করছি, হলে হবে, না হলে না হবে, কিন্তু তুমি পারবে। কিন্তু আর একটা দল এসে বলবে পারবে না। এটাই মেন ব্যাপার। এইবার আমার জীবনেও এটা হয়েছে। হ্যাঁ, তুই কি করবি, কেউ তোমাকে এসে বলেছে যে হ্যাঁ তুমি পারবে না, ছেড়ে দাও, বা তোমার দ্বারাই হবে না? এরকম অনেক আছে। আমার পাড়াতেই আছে একটা দাদা, যে তোর দ্বারা কিছু হবে না, ও ওইসব করে লাভ নেই, কাজে টাজে যা, এরকম বলেছিল আমাকে। তো যাই হোক, আমার ওই কথাটা খুব এখনো মাথায় মানে কানে বাজে, যে তোর দ্বারা কিছু হবে না। আর আমিও জেদ নিয়েছিলাম, আমার দ্বারা কিছু হতে পারে কিনা আমি দেখিয়ে দেব। মনের জেদটা কতটা ইম্পর্টেন্ট? জেদটা 100-100, জেদ, যার ভেতরে জেদ আছে সে সব কিছু করতে পারবে, এটা একদম বাস্তব কথা। আর জীবনে একটা লক্ষ্য রাখা, তোমার জীবনে আলটিমেট এখন লক্ষ্য কি? আমার জীবনের প্রথম লক্ষ্য ছিল যে আমি ইন্টারন্যাশনাল খেলবো। তো সেটা ফার্স্ট আমার লাইফে হয়েছে। আর এইটা পড়বো, এই যে লেখাটা, আমি ভীষণ মানে গর্ববোধ করি। এবং নিজে নিজে যখন আমি এই জিনিসটা আমি গায়ে চাপাইনি, তো রাত্রে আমি ভীষণ কাঁদতাম যে এই জায়গায় যেতে গেলে আমাকে কী করতে হবে, কী প্রসেস আছে, সেগুলো ভাবতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত। তো দেখো, আজ আমি ভেবেছি যে ইন্ডিয়া জার্সি পরবো, এই ন্যাশনাল ফ্ল্যাগ বিদেশে ওড়াবো, সেটা আমার কাছে সব থেকে স্যালুট, মানে গর্বের, একদম একদম। আর আনন্দেরও আসলে। আনন্দ মানে কি, আর সব থেকে বেশি আনন্দ হয়েছে যখন আমি মেডেল পেয়েছি। এটা তো মানে ওই অনুভূতি আমি কাউকে শেয়ার করতে পারবো না, মানে বলে বোঝাতে পারবো না যে আমাদের একটা অ্যাথলেটের মধ্যে যে কি হতে পারে, কতটা অ্যাচিভমেন্টে কতটা সাকসেস পেয়ে, আর ভেতরে যে এতটাই খুশি আমাদের থাকে, সেটা আমরা বলে বোঝাতে পারবো না। তো এই সাকসেসের সূত্র ধরেই বলি, এখন তো তোমাকে এখন অনেকে অনেক রকম ভাবে আশা করছি রেকগনাইজেশন বা পরিচিতি, সম্মান দিচ্ছে। তো তোমাকে অনেক রকম ভাবে মানুষ ট্রিট করছে। তো এই যে সাকসেসটা পেয়েছো তুমি যে নেপাল ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তুমি 400 আর 200 মিটার রেসে যে তুমি দৌড়ে যে তুমি গোল্ড মেডেল পেয়েছো, তো তারপর থেকে তোমার জীবনটা ঠিক কেমন বদলেছে? মানে আগের মতো আগে কেমন ছিল আর এখন কিরকম? দেখো, আগে আমি পরপর 3টে ইন্টারন্যাশনাল করেছি, কম বেশি লোক চিনতো। কিন্তু এই যে ফেরার পর আমাকে সবাই এত ভালোবাসা দিয়েছে, এত আমাকে কাছে টেনে নিয়েছে, তো মানে কামব্যাকটা খুব ভালো, ভীষণ ভালো। আমার জীবনে আরও মানে উদ্দীপনা বাড়িয়ে দিয়েছে যে আমাকে আরও কিছু করতে হবে আমাদের এই মানুষগুলোর জন্য, যারা আমাকে সাপোর্ট করেছে এবং যারা আমাকে এখন অনুষ্ঠানে আমাকে ডাকছে, যারা এই সমস্ত মানুষদের জন্য আমাকে আরও কিছু করতে হবে দেশের জন্য। তোমার কি মনে হয় যে আমাদের ভবিষ্যতে যারা অ্যাথলিট বা কোনো কিছু করতে চায় এইরকম ভাবে, তাদেরকে কি সমাজ এইভাবেই প্রত্যেককে কি আগলে নেবে? একদম। যদি দেখো এই লেভেলে যদি চলে যায়, এখন হয়তো আমাদেরকে কেউ চিনবে না। একটা জিনিস বুঝবে, বিগত দেখো না 2 মাস 3 মাস আগেই দেখো আমাকে কেউ চিনতো না, এটা তো বাস্তব কথা। তো যখন আমি অ্যাচিভমেন্ট করে দেশে ফিরেছি,
তো তারপর আমার একটা ভিডিও ভীষণভাবে ভাইরাল হয়েছে, সকলেই দেখেছে ভিডিওটা। তারপর থেকে মানে আমি এখন সকলের কাছে প্রিয় হয়ে গেছি। আর বাইরে বেরোলে আমার সবথেকে বেশি খুশি লাগে, আনন্দ লাগে। আমি আসার পর কিছু দিনের মধ্যে আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো ওই কায়েতপাড়ার দিকে। তা ওখানে অনেক বয়স্ক বৃদ্ধ মানুষ যারা আমাকে ভীষণভাবে ভালোবাসে এবং রাস্তাতে দেখে তারা আমাকে ছবি তুলেছে। এটা আমার কাছে খুব গর্বের যে ওই মানুষগুলো আমার ভিডিও দেখেছে, দেখে বলছে যে না আমরা খুব খুশি বাবা, তুমি অনেক বড় হও। মানে এই যে অনেক বড় হও, ওনাদের অন্তর থেকে যে সমস্ত ভাষা আমার প্রতি দিয়েছে, তো আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো না, তাদেরকে শতকোটি প্রণাম। আর এইভাবেই সকলেই প্রত্যেক অ্যাথলেটকে সাপোর্ট করুন, তাহলে কি হবে, সেই সমস্ত অ্যাথলেটটা আরও সামনে এগিয়ে যেতে পারবে। এক্স্যাক্টলি, আমরা যেভাবে দেখি শুধুমাত্র ক্রিকেটটাকেই আমাদের দেশে তুলে ধরা হয়, কিন্তু আমার মনে হয় যে ক্রিকেটটাই শুধু একমাত্র স্পোর্টস নয়, এটা একটা জাস্ট 100টার মধ্যে হয়তো একটা জিনিস বা 1000টার মধ্যে একটা জিনিস। তো বাদবাকি সবগুলোকেই তো আমাদের উপরে তুলে ধরা দরকার, কারণ সবাইকে এফোর্ট দিতে হয়, সবাইকেই মানে অনেক স্ট্রাগল করতে হয়। এক্স্যাক্টলি, আমাদের ভারতে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় ক্রিকেটকে। দেখো ক্রিকেট তো গ্রুপ টিম ওয়াইজ গেম, অ্যাথলেটটা কিন্তু টিমও আছে প্লাস সিঙ্গেল গেমও আছে। সব থেকে বেশি খাটনি কিন্তু আমাদের অ্যাথলেটদের। তো আগের থেকে এখন অনেকটাই ডেভেলপমেন্ট হচ্ছে আমাদের অ্যাথলেটিক্সের উপরে। তো আরও যদি ভালো ভালো করে যদি অনেক ডেভেলপমেন্ট করে তাহলে তো খুব ভালো হবে। যেরকম ক্রিকেটে অনেক স্পন্সর পায়, এই স্পন্সরদের কাছে আমি একটাই বার্তা দিতে চাই, প্লিজ আপনারা আমাদের এই সমস্ত মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের একটু সাপোর্ট করুন। দেখুন এই অ্যাথলেটরাই আমাদের আপকামিং ভবিষ্যৎ, আমাদের দেশের জন্য তারা বিদেশে গিয়ে মেডেল আনতে পারবে। তো যারা স্পন্সর করেন তাদেরকে বলবো, যে সমস্ত একাডেমিগুলো আছে তাদের যে মেন স্টুডেন্ট বা মেন অ্যাথলেট যারা করতে পারবে কিছু, তাদের পাশে আপনারা থাকুন প্লিজ, এটা আমি বলবো। তো এর সাথে সাথে যেটা বলতে চাই যে মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, এই অ্যাথলিট বা অন্য যেসব আমরা অলিম্পিক্সের যে গেমসগুলো দেখি, সেইটার মানে ইনফ্রাস্ট্রাকচার আমাদের ওয়েস্ট বেঙ্গলটাই কীরকম আর কীরকম হওয়া উচিত, কোন লেভেলের হলে ভালো হয় আর কি? দেখো আমি এই বিষয়টা না, আমি কি বলবো, আমি এখন মন্তব্য করতে পারবো না, কিন্তু আমাদের যে সমস্ত ইন্টারন্যাশনাল যে সমস্ত প্র্যাকটিসে যে সমস্তগুলো দরকার, সেগুলো অবশ্যই আমাদের আপকামিং যে সমস্ত অ্যাথলেটরা আছে তাদের দেওয়া উচিত, এবং তাদের ওইভাবেই প্র্যাকটিসটা করালে কি হবে, তারা আরও ভালো স্পিন পাওয়ার স্টেমিনার এগুলো তারা আরও রিকভারি করতে পারবে ফার্স্ট। আর ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সম্পূর্ণটাই আলাদা ইনফ্রাস্ট্রাকচার থাকে ওখানে। তো আমাদের কলকাতা সাইতেও আছে, কিন্তু ওইগুলো মানে কাজ করানোর জন্য যে সমস্ত স্টুডেন্ট বা যে সমস্ত কোচ দরকার, আমাদের কলকাতা সাইতে প্রচুর কোচের সমস্যা রয়েছে এখনো পর্যন্ত। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি আমাদের কলকাতা সাইতেও দিল্লির মতো সাইগুলোর মতো আমাদের কলকাতা সাইতেও রিকভারি হতে চলেছে। তো আমাদের যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে বলবো, তোমরা প্র্যাকটিস ছেড়ো না, তোমাদের কিন্তু আপকামিং যে ভবিষ্যৎ আসছে খুব ভালো, খুব 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 ভালো, মানে কি বলবো। আর কলকাতা সাইড যখন ট্রায়াল হয়, আমি সমস্ত একাডেমিদেরকে আবারও বলবো যে আপনারা ট্রায়ালে পাঠান বাচ্চাদেরকে। দরকার নেই যদি আমাদের একাডেমি থেকে একটা বাচ্চা পায় চান্স, তাহলে সেই ওখান থেকে উঠে এলো, মানে ও উঠে এলো মানে ওকে দেখে আরও 4-5টা বাচ্চা কিন্তু প্র্যাকটিসে আগ্রহ হবে, যে ও যাচ্ছে সাহিত্যে প্র্যাকটিসে, আমাকেও যেতে হবে, তাহলে আমাকেও সেইভাবে প্র্যাকটিস করতে হবে। চেন ওয়াইজ কাজটা হবে এবং একজনের দেখে আরেকজন যেন এনকারেজ হয়।
তাহলে কি হবে, আমাদের অ্যাথলেট যে আজ বিলুপ্ত হতে চলেছে ইন্ডিয়াতে, সেই জায়গাটা আর মানে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, এই যে যারা যারা দৌড়াচ্ছে, যারা প্র্যাকটিসে আছে, তারা কি করে জানতে পারবে যে কোথায় ট্রায়াল হচ্ছে, কিভাবে কি তারা সুযোগ পেতে পারে? হ্যাঁ, যদি ওদেরকে গুগল সার্চ করতে হবে এবং গুগলে সব কিছু দেওয়া থাকে আমাদের সাই অথরিটি অফ ইন্ডিয়া। আর সবথেকে বড় কথা, যদি কোচরা যদি সাইয়ের গ্রুপ আছে সেখানে যদি ইনভলভমেন্ট থাকে, প্রত্যেকটা কোচকে ইন্ডিভিজুয়াল ওরা পেয়ে যায়, সবাইকে যখনই ওই নোটিশ দিয়ে দেয় না, লিঙ্ক এর মাধ্যমে সবাই পেয়ে যায়। আর নাও পেলেও বলবো সাই অথরিটি অফ কলকাতার যে আছে ওখানে, বা সাই অথরিটি অফ ইন্ডিয়া, ওরা সার্চ করলে ওখানে পুরো ডিটেলস দেয়া থাকে। তো ওখান থেকে নাম্বার বার করে বা ওখান থেকে ওদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে কাজ করতে হবে। আচ্ছা, SAI মানে স্পোর্টস অথরিটি অফ অথরিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়া। আচ্ছা, তো দাদা আরেকটা যেটা খুব আমার খুব পছন্দের, তোমার এখনো অবধি সব থেকে বড় সম্মান এই ইন্দো নেপাল চ্যাম্পিয়নশিপ বাদে আর কি কি তুমি অ্যাওয়ার্ড পেয়েছো? আচ্ছা, সব থেকে বড় ব্যাপার, আমাদের রাজ্যে থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী 2021-এ খেল সম্মান পাই এবং 2024-এ 24-এ খেলশ্রী অ্যাওয়ার্ড, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দুটোই দিয়েছেন। রোল মডেল অ্যাওয়ার্ড, যেটা রাজ্যপালের হাত থেকে আমি পেয়েছি, আবার পেতে চলেছি, ওটা সামনের মাসেই পাবো মুখ্যমন্ত্রীর হাত থেকে। তো এইগুলো পাচ্ছি, পেয়েছি, আবার পেতে চলেছি। তো এইগুলো খুব একটা ভালো একটা অনুভূতি। আমি আরো এইটাই বলতে চাইছি যে আগামী দিনে যারা আরো মানে এই ভীষণ এই দৌড়ে বা অ্যাথলেটিসিজমে বা যে কোনো স্পোর্টসে এগিয়ে যদি যায়, তারা এইরকম ভাবে ওয়াইডলি রেকগনাইজড হতে পারে বা এরকম ভাবে পরিচিতি পেতে পারে জনসমক্ষে সবার মাঝখানে। একটা কথা বলি, সব থেকে আমাদের অ্যাথলেটকে, আমাদের যে কোনো গেমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্য থেকে ঘোষণা আছে, ন্যাশনাল করলে, ন্যাশনালে যদি গোল্ড পাই 3 লাখ টাকা পাবে, ব্রোঞ্জ সিলভার পেলে 2 লাখ টাকা, ব্রোঞ্জ পেলে 1 লাখ টাকা ইন্টারন্যাশনাল। ন্যাশনালে। আর ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালে ওটা অনেকটাই পাবে, ওটা 12 লাখ মেবি। মানে তো যাই হোক, তাড়াতাড়ি এতটা বড় লোক হতে চলেছে। তো এটাই আর কি ব্যাপার। এই টাকা দিয়ে তুমি দিদির জন্য কি কিছু কিনতে চাইবে, কিছু করতে চাইবে? দিদির জন্য তো কিছু তো করতেই হবে। আমি দিদিকে নিয়ে একটু বেরোবো, ঘুরতে যাবো। দিদি কোথাও যায় না, দিদিকে নিয়ে আমাদের যে আজমির শরীফ আছে ওখানে আমরা যাব, এটা ভেবে রেখেছি। দিদিকে সারপ্রাইজ দেব, এটা সারপ্রাইজ আছে। তো আমরা সবাই ফ্যামিলি যাব। আর যারা খেলছো, যারা ন্যাশনালে মেডেল পাবে বা বেঙ্গলে মেডেল পেয়েছো বলে হাল ছেড়ে দিলে হবে না। ন্যাশনাল কোয়ালিফাই যারা করেছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, এখন যা প্র্যাকটিস করছো আরও দ্বিগুণ বাড়িয়ে দাও, ন্যাশনালে মেডেল পেতে হবে। আর ন্যাশনালে মেডেল পাওয়া মানেই তোমার চাকরি প্লাস ক্যাশ অ্যাওয়ার্ড, এটা পাবেই। এইবার আমি তোমাকে একটা ফ্রেমওয়ার্ক, যারা অ্যাথলিট আছে, যারা মানে পড়াশোনা করছে, দৌড়াচ্ছে বা সাথে সাথে আর কিছু টুকটাক কিছু করছে, তো তাদের আমি একটা ফ্রেমওয়ার্ক দিতে চাইছি তোমার থ্রুতে, যে তারা কত ঘন্টা বা কিভাবে কত রেশিওতে দৌড়ানোটাকে রাখবে, কত রেশিওতে পড়াশোনাটাকে রাখবে, কি কি কিভাবে কি দেখো, মেনটেন করবে? আমরা যারা কাজ করি, প্র্যাকটিসও করি, মিনিমাম সকালে 2 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা দৌড়ালেই হবে। 2 ঘন্টা মিনিমাম, 2 ঘন্টা, 2 ঘন্টা কন্টিনিউ না। তার মধ্যে হচ্ছে সিস্টেম আছে আমাদের, যে শর্ট করে, যে লং করে, লং করলে তাকে বেশি খাটতে হবে, এটা আমরা সকলেই জানি। আর যারা স্প্রিন্টার তাদের জন্য একটু কম, 30 মিনিট বা 1 ঘন্টা এরকমভাবে দৌড়াতে হবে এবং সাইড ওয়ার্কগুলো করতে হবে। তো আর সবথেকে ভাইটাল প্র্যাকটিস হচ্ছে আমাদের মর্নিং, সকালের প্র্যাকটিসটা সবথেকে, যার সকালের প্র্যাকটিস সবথেকে ভালো হবে, সে ইভিনিংয়ে যখন টাইম ট্রায়াল করবে বা স্প্রিন্ট করবে বা সাইড
টানবে, 100-200 করবে। তা এখন যদি আমার টাইম লাগে তোমার 200 মিটারে 24 সেকেন্ড, সেটা কিন্তু বিকালে করলে আরও কম সময় লাগবে। মানে আমাদের সকালে দমটা ক্যারি করতে হবে এবং স্পিনটাকে ঠিকঠাক রাখতে হবে। তাহলে সে হচ্ছে দিনে হ্যাঁ। প্রথমে 2 ঘন্টা সকালে হ্যাঁ, আর কম্পিটিশনের আগে সকাল বিকাল দুবেলাই করতে হবে। করতে হবে। একদম। আর পড়াশোনাটাকে কতটুকু পড়াশোনা দেখো, ওর ভেতরে কাজও করা হচ্ছে। পড়াশোনা আমাদেরকে, যারা অ্যাথলেট আছি, আমাদের কিন্তু বাজে সময় বা বাজে টাইম ওয়েস্ট করা যাবে না। এমনই একটা গেম, আমাদের মাঠে যে সময় দেব, আমাকে শিডিউল তৈরি করে নিতে হবে সারাদিনের। আমাকে সকালে মাঠে যাব, মাঠ থেকে বাড়ি আসবো, তারপরে পড়া যদি থাকে পড়তে যাব, পড়ে এসে স্কুল যাব, স্কুল থেকে এসে প্রাইভেট থাকলে প্রাইভেট যাব। এবার কম্পিটিশানের আগে বিকালের প্রাইভেটটাকে হয় রাতে করতে হবে, আর সকালে যদি প্রাইভেট থাকে সেটাকে হয়তো বিকালে রাতেই করতে হবে। কারণ কম্পিটিশানের আগে কোনো, আমাদের যে কোচ আছেন বাসু স্যার, কোনো কিচ্ছু অজুহাত চলবে না। কম্পিটিশান মানে 1 মাস কি 2 মাস বাকি আছে, তোমাকে আর কোনো কিচ্ছু হবে না। আর প্লেয়ারদের ক্ষেত্রে বলবো, খাসির মাংস খাবে না কেন, খাবে, কিন্তু আমাদের খাবারটা হয় পুরোপুরি লাইট, মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না। তো হেলদি লাইফস্টাইল লিড করতে হ্যাঁ হবে। হ্যাঁ, একদম। আর এর সাথে সাথে প্রশ্ন করব যে এই এখন তো এটা অনেকই দেখা যায়, চলেও আসছে বিষয়টা গতানুগতিক, যে আমরা পড়াশোনাটাকে অনেক বেশি প্রাধান্য দিই, কারণ ইনকাম করাটা খুব জরুরি। তো ইনকামের সাথে অ্যাথলেটিসিজমের বা স্পোর্টসের কতটা কি রিলেশন আছে, মানে কেমন হতে পারে ভবিষ্যৎটা যদি কেউ পড়াশোনাটা, মানে অনেকেই হয় ঠিক করে করতে পারে না, বা তাদের মানে ইন্টারেস্টটা কম থাকে। তো খেলাধুলায় যদি ইন্টারেস্ট থাকে, তাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত? আর এই প্রশ্নটা আমি সাথে সাথে মা বাবাদেরও করতে চাই, যে তারা এটাকে কিভাবে এনকারেজ করবে, যে না তোমরা খেলাধুলা করো যেভাবে তোমার বাড়িতে তোমাকে করেছে। দেখো, একটা কথা বলি, তুমি ভালো প্রশ্ন করেছো। আমি কিন্তু পড়াশোনায় ভালো ছিলাম না, এখনো পর্যন্ত ভালো না। তো যাই হোক, আমি ফেলও করেছি অনেকবার, কারণবশত আমাকে ফেল করানো হতো। তো অনেকবারই ফেল করেছি, তো সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমার লক্ষ্য ছিল আমি অ্যাথলেট দিয়ে কিছু করব, খেলা দিয়ে কিছু। পড়াশোনাটা অবশ্যই লাগে, তাকে পড়াশোনাটা যতটা এফোর্ট না দিতে পারছে, সে গেমে দিচ্ছে মানে কি, মানে তাকে এখন যে গেমে যে এফোর্টটা দিচ্ছে 1% হলেও পড়াশোনার জন্য দিতে হবে। কারণ মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক কোয়ালিফাইড করতে হবে তাকে। এবার দেখা যাচ্ছে সে ন্যাশনাল মেডেলিস্ট, ইন্টারন্যাশনাল মেডেলিস্ট, তাকে একটা ভালো পদ বা ভালো চাকরি পেতে গেলে তাকে মিনিমাম মাধ্যমিক পাস করতেই হবে। এটা আমি বলবো গার্জিয়ানদেরকে, ছেলে মেয়েদের সাপোর্ট করুন, এবং যারা খেলাকে ভালোবাসে তাকে খেলার দিকেই ছেড়ে দিন, এবং সঙ্গে একটু থাকবেন যাতে মাধ্যমিকটা পাস করতে পারে। তাহলে এইবার এই প্রশ্নের সঙ্গে মানে জড়িয়ে আছে যে মানুষকে তার ইন্টারেস্ট অনুযায়ী তার কেরিয়ারটা বেছে নেওয়া, বা তার হয় অনেক সময় একটা কেরিয়ার একটা আছে, সাথে সাথে তার প্যাশনটাকে ফলো করাটা কতটা ইম্পর্টেন্ট, মানে করতে দেওয়াটা বাবা মার জন্য প্রশ্নটা। দেখো, আমি আমার ফ্যামিলির যদি একদমই মানে কি বলবো, গরিব ফ্যামিলির আমি বিলং করি, তো সেখানে থেকে আমি যদি রাজার মতো আমি চলি, তাহলে এটা খুব মানে দৃষ্টিকটু ব্যাপার হয়ে যায়। তো সব সময়ের জন্য গার্জিয়ানদের একটাই কথা বলবো, আমি যেমন আমার ছেলে মেয়েকেও তেমনভাবে তৈরি করব, এবং ছেলে এবং মেয়ে উভয়কেই ছেড়ে দিতে হবে তারা কি চাইছে। যদি তারা মাঠে যেতে চায়, তাকে মাঠের দিকেই আপনারা সাপোর্ট করুন। যদি পড়াশোনাতে এফোর্ট করে, তাহলে তাকে পড়াশোনার দিকেই সাপোর্ট করুন। কিন্তু গার্জিয়ানদেরকে একটা বাচ্চার পিছনে সব সময়ের জন্য সাপোর্ট করতে হবে। আচ্ছা, আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়, এটাও সবার জন্য,
যে বিশেষ করে প্যারেন্টসদের জন্য, যে তাদের মেয়েদেরকে অনেক ক্ষেত্রে দেখি যে শুধুমাত্র পড়াশোনা বা নাচ বা গান, এই গতানুগতিক জিনিসগুলোর মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করে সবাই। তো আমি স্পোর্টসে ইনভলভমেন্ট করানোটা এখনকার দিনে কতটা মানে সঠিক, কতটা ইম্পর্টেন্ট? দেখো, নাচ, আমি কোনো সংস্থা বা কোনো কিছুকেই আমি ছোট করছি না। নাচটা অবশ্যই ভালো, শারীরিক দিক দিয়ে খুব ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের এখন যা বর্তমান সময়, একটা মেয়েকে যখন আমরা ছেড়ে দিই, সে যখন রাত্রে বেরোয়, তার একটা ফাইট করার মতো ক্ষমতা থাকে না। তো আমাদের এই যে অ্যাথলেট, একটা তুমি অ্যাথলেট মেয়েকে তুমি ছেড়ে দাও, রাত্রি 12টা 1টা ও একাই চলে আসবে। তার মানে কি, তার মাইন্ড আছে যে সেট আপ হয়ে গেছে যে আমাকে কেউ টাচ করতে আসলে আমি ফাইট করতে পারবো। আর এই ফাইটটা কিন্তু মারামারি না, এই ফাইটটা কিন্তু ওর ছোটো থেকেই ভেতরে তৈরি হয়ে গেছে যে আমি অ্যাথলেট করি, আমার যে স্পিড, আমার যে পাওয়ার, সেটা আমি দেখাতে পারবো। তার জন্য গার্জিয়ানদেরকে বলবো, আমাদের বোনেদের বা মেয়েদের অবশ্যই মাঠে পাঠান, তারা অ্যাথলেটটাকে সিলেকশান করুন, যে ভবিষ্যতে তারা একদম দেশের গর্ব হয়ে দাঁড়াবে। আর আরেকটা কথা বলি, আমাদের একটা দিদি আছে, আমরা একসাথেই প্র্যাকটিস করি, তো অলিম্পিয়ান, সে গোল্ড মেডেলিস্ট 400 মিটার। তাকে কিন্তু গ্রামের লোক সবাই ওকে বাদ্রি বলতো, হয়তো এটা নিউজেও দিয়েছে, পেপারেও দিয়েছে ভীষণভাবে। তো আমি একটা কথা বলবো, ওই দিদি যে এত ভালো, উড়িষ্যার মনে হয় বাড়ি দিদিটার, মানে কি বলবো, এতটাই ভালো, খুব কথা কম বলে কিন্তু ভীষণ ভালো। তো ওই যে প্লেয়ারটা, ওকে অনেক খারাপ খারাপ মন্তব্য করেছে, কিন্তু ও এক কান দিয়ে শুনেছে আর এক কান দিয়ে বার করে দিয়েছে। আজ সারা ওয়ার্ল্ড ওকে চেনে, যে ওর যে অ্যাচিভমেন্ট, ওকে পুরো জায়গাটা তৈরি করে দিয়েছে। আর যারা ওই সমস্ত বাজে বাজে মন্তব্য করেছে, তারাই তাকে এখন স্যালুট করছে। তো তার জন্য বলবো গার্জিয়ানদের, মেয়েদেরকে অবশ্যই তাদেরকে মাঠে পাঠান, তারা মাঠে প্র্যাকটিস করুক। এবং একটা ছেলে একটা মেয়ে কিছুতেই কম না, সবাই সমান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের মেয়েদেরকে পিছিয়ে রাখা যাবে, তো মাঠে পাঠান, তারা আমাদের দেশের জন্য নাম রোশন করবে। আচ্ছা, তাহলে তোমার দেশের পতাকা যখন তুমি দৌড়ানোর সাথে সাথে মানে কমপ্লিট হওয়ার পরে কাঁধে নিলে, ওই র ফিলিংসটা যে যে কমপ্লিট হচ্ছে বা কমপ্লিট, ধরো আর কিছু মিটার বাকি আছে বা করে ফেলেছো, ওই যে ওই মুহূর্তটা, ওই এক্স্যাক্ট মুহূর্তে তোমার র ফিলিং আমি যখন মানে কি বলবো, তখন তো মানে আমার একটু কষ্ট হচ্ছিল, মানে ফিনিশ করেছি, ওই কষ্ট আর কষ্ট না। কোচ এসে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে দিল, ব্যাস। আমার ভেতর থেকে কষ্ট হচ্ছে কি, আর আমি যখন ফ্ল্যাগটা আমি নিজের গায়ে জড়িয়ে নিলাম, তো কষ্ট সব দূর হয়ে গেল, ব্যাস। আমি পতাকা নিয়ে পুরো মাঠে ঘুরলাম। তো ওইটা তো আমার কাছে ভীষণ গর্বের ছিল। তা অনুভূতিটা সেই, মানে বলে বোঝাতে পারবো না। তো শেষ আমি একটা প্রশ্ন করব আমাদের সবার প্রিয় আতরদাকে। এই সব কিছু করার পর কোনোদিনও কি এমন মনে আসবে যেখানে কিনা তুমি এই সমাজে যারা মানে এরকম আমাদের মধ্যে দৌড়াতে চায় বা কিছু করতে চায় এই অ্যাথলেটিক্সে, তাদের নিয়ে কাজ করবে বা কিছু, কোনো ইচ্ছে আছে? দেখো, আমার অনেক কিছু ভাবা আছে, যদি আমি সুযোগ পাই, আমাদের যে সমস্ত বিশেষ করে পিছিয়ে পড়া মানুষদের পাশে আমি থাকবো সবসময়ের জন্য, এবং যদি আমাকে কিছু করতে হয় তাদের পাশে দাঁড়িয়ে আমি সেটা করে দেব। আর কারোর যদি কোনো সমস্যা হয় এই অ্যাথলেট সম্পর্কে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি যেটুকু জানি বা আপনাদেরকে ঠিক জায়গা মতো পৌঁছানোর জন্য আমি করে দিতে পারবো। এটুকু আমি বলবো সবাইকে, যে পিছিয়ে পড়া মানুষদেরকে বলবো
যে হাল ছাড়বে না, তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই কেউ না সাপোর্ট করুক, আমি তোমাদের সাপোর্ট করব, এটা আমার ঈশ্বর। তা অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমাকেও ধন্যবাদ। আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, নিজের দাদা।